হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা ট্রান্সফর্মারের ফেজার ডায়াগ্রাম থেকে স্টার্ট করব। অনেকদিন পর আমি তোমাদের আবার ট্রান্সফর্মারটা কন্টিনিউ করছি। ওকে, সো দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। সো লেটস স্টার্ট। চলো, ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। ওকে, সো ফেজার ডায়াগ্রাম জানার আগে আমাদের কি কি জানতে হবে? দেখো, ফেজার ডায়াগ্রাম জানার আগে আমাদের ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট জানতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট কি? সো হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট সার্কিট? দেখো, আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা এভাবেই ড্র করব, বুঝে বুঝে ড্র করব। দেখো, নর্মালি ধরে নাও এটা আমাদের ট্রান্সফর্মার আছে। ওকে, তো প্রাইমারি, এটা আমাদের সেকেন্ডারি কয়েল। এখানে আমরা সাপ্লাই দিই। তাহলে ট্রান্সফরমারে আমরা কেন এসি সাপ্লাই দিই নিচে কমেন্ট করে জানাবে। ট্রান্সফরমারে আমরা কেন এসি সাপ্লাই দিই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। ওকে, সো ভালো করে বোঝো, এটা আমার প্রাইমারি, এটা আমার সেকেন্ডারি। ওকে, এবার এই প্রাইমারি আর সেকেন্ডারিটাকে আমি দেখে দেখে ইকুইভ্যালেন্ট সার্কিট কি করে ড্র করব ভালো করে বুঝে নাও। দেখো, অ্যাট ফার্স্ট সাপ্লাইটাকে ড্র করলাম। এবার এই যে এই তারের একটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকবে। যেহেতু এসি সাপ্লাই দিচ্ছি, এর একটা ইন্ডাকটিভ কম্পোনেন্টও থাকবে। ওকে, এবার 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 এখানে কি আছে? এই যে কোডটা আছে, এই কোরের একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাকটেন্স থাকবে। বোঝো, এই কোরের একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাকটেন্স থাকবে। ওকে, এইবার আমরা জাস্ট প্রাইমারি কয়েলটাকে ড্র করব। কেন এই কয়েলটাকে ড্র করছি? জাস্ট বিকজ অফ নাম্বার অফ টার্নসটা দেখার জন্য। সেকেন্ডারি কয়েল, তার সাথে এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটার একটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকবে আর একটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকবে, তার সাথে লোড। তাহলে ইন্ডাকটিভ কম্পোনেন্টটা কেন আসছে? ডিউ টু এসি সাপ্লাই। ইন্ডাকটিভ কম্পোনেন্ট কেন আসছে? ডিউ টু এসি সাপ্লাই। ওকে, আই থিঙ্ক তোমরা এখনো খুব ভালো করে বোঝোনি। সো ব্যাপারটা ভালো করে একদম মাথায় ঢুকিয়ে নাও, বোঝো। সাপ্লাই এঁকেছি, এটাকে আমরা V1 নাম দিচ্ছি। এই সাপ্লাই, এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স থাকবে, দ্যাটস ওয়াই দিস ইজ R1। আর এই যেহেতু আমরা এসি সাপ্লাই দিচ্ছি, তার জন্য একটা কি ইন্ডাকটিভ কম্পোনেন্টও থাকবে। দিস ইজ কল JX1। ওকে, এবার ভালো করে বোঝো, এটা একটা কোর। এই কোরের কি থাকবে? একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাকটেন্স থাকবে, যেটাকে আমরা কি দিয়ে লিখি? JXM। প্রত্যেকটা নাম আমি বলে দিচ্ছি একটু করে। এবার এটা হচ্ছে ফার্স্ট কয়েল, এটা সেকেন্ড কয়েল, তাহলে এটা হচ্ছে N1, এটা N2। ওকে, এবার সেকেন্ডারি ওয়াইন্ডিংটার এটাকে বলা হয় R2। এই যে আমরা যে কয়েল করেছি বা এই তারের যে একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স। এবার এটা কি? লোড। লোডের ভোল্টেজটাকে আমরা V2 ধরছি। ওকে, এইবার এগুলোর নামগুলো আমাদের দেখতে হবে, কি কি কার কি নাম আছে ভালো করে দেখো। তার আগে আমরা একটা জিনিস এখনো দেইনি, সেটা হচ্ছে কারেন্ট।
এখান থেকে যে কারেন্টটা যাবে সেটাকে ধরে নিচ্ছি I1 কারেন্ট। ওকে, ডিউ টু দিস I1 এখানে কারেন্টটা এসে দুটো ভাগে ভাগ হবে। দেখো, একটা নাম দিচ্ছি I0 আর এটার নাম দিচ্ছি আমরা I1 ড্যাশ। এখান থেকে যখন কারেন্ট যাচ্ছে সেকেন্ডারিতে, সেকেন্ডারি কারেন্টটার নাম হচ্ছে I2। তাহলে এবার এই লোড দিয়ে এই I2 কারেন্টই যাচ্ছে, তাহলে লোড দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওইটা I2ও বলতে পারি বা ILও বলতে পারি। ক্লিয়ার? এবার এই I0 কারেন্টটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে IC আর একটা হচ্ছে IM। ওকে, সো তোমাদের যদি এবার বলা হয় বলো তো I0 কারেন্টটার নাম কি? সো এটাকে বলা হয় নো লোড কারেন্ট। কি বলা হয় এটাকে? নো লোড কারেন্ট। ওকে, নো লোড কারেন্ট, দিস ইজ আ নো লোড কারেন্ট। ওকে, IC এর নাম কি? কোর কারেন্ট। তার মানে কোরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে দিস ইজ কল্ড কোর কারেন্ট। ওকে, IM কারেন্টের নাম কি? ম্যাগনেটাইজিং কারেন্ট। ওকে, এবার I1 ড্যাশ, এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা রিলেশন, I1 ইকুয়ালস টু I0 প্লাস I1 ড্যাশ। আমরা এখান থেকে একটা রিলেশন দেখতে পাচ্ছি, I1 ইকুয়ালস টু I0 প্লাস I1 ড্যাশ। ওকে, সো I1 এর নাম কি দেবো আমরা? I1 প্রাইমারি সাইড কারেন্ট বা প্রাইমারি সাইড সাপ্লাই কারেন্ট। ওকে, বা সোর্স কারেন্ট, হোয়াট এভার ইউ সে। I2 কি দেবো? লোড সাইড কারেন্ট বা লোড সাইড বা সেকেন্ডারি সাইড কারেন্ট। ওকে, এবার দেখো আর কি থাকলো? আর থাকলো হচ্ছে JX1। সো এই X1টার নাম কি? এই X1টার নাম হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। তাহলে এটা হচ্ছে প্রাইমারি সাইড ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। তোমরা একটু লিখে নেবে, ইন্ডাকটিভ, this is a primary side inductive reactance. Okay, this is a secondary side inductive reactance. ও সব আমি লিখছি না। তারপরে R1 এর নাম কি দেবো আমরা? R1 হচ্ছে প্রাইমারি সাইড রেজিস্ট্যান্স আর এটা সেকেন্ডারি সাইড রেজিস্ট্যান্স। N2 এর নাম কি দেবো? N1। সো N1 হচ্ছে প্রাইমারি সাইড কয়েল, N2 হচ্ছে সেকেন্ডারি সাইড কয়েল। ওকে, সো দিস ইজ আ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফরমার। সো আমাদের এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেন দরকার স্যার? দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট ছাড়া কোনোদিনও ফেজার ডায়াগ্রাম কিন্তু ড্র করা পসিবল নয়। ইকুইভ্যালেন্ট সার্কিট ছাড়া কোনোদিনও ফেজার ডায়াগ্রাম ড্র করা পসিবল নয়। চলো এবার আমরা আস্তে আস্তে দেখবো কেন পসিবল নয়। চলো, সো দিস ইজ এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, নট আ ফেজার ডায়াগ্রাম, ভুল বলে দিয়েছি। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। ওকে, এবার দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ছাড়া কিন্তু কোনো দিনও তোমরা করতে পারবে না। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট বুঝে গেছো? যদি না বোঝো আরেকবার ভিডিওটাকে দেখো, ঠিক আছে? যেখানে বুঝবে না প্রিভিয়াস করে ভিডিওটাকে দেখবে একটু পিছিয়ে গিয়ে, তো একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমরা কি করব, তো ফেজার ডায়াগ্রাম ড্র করব অ্যাট নো লোড। তাহলে ফেজার ডায়াগ্রাম at no load for practical transformer। আমি তোমাদের আইডিয়াল ট্রান্সফরমার পড়িয়ে দিয়েছি, ওখানে হয়তো ফেজার ডায়াগ্রামটা দেখায়নি, বাট এটা যে বুঝে যাবে তার কাছে ওটা কোনো ব্যাপার নয়। এটা যে বুঝে যাবে তার কাছে ওটা কোনো ব্যাপার নয়। সো দেখো, ফেজার ডায়াগ্রাম অ্যাট নো লোড। সো তার আগে আমাদের কি ড্র করতে হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। আমি তোমাদের আগেই বলেছি
যে ফেজার ডায়াগ্রাম ড্র করার আগে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম আমি ছোট ছোট করে করছি এখানে। কারো কোনো ডাউট থাকলে তোমরা নিচে কমেন্টে জানাতে পারো। So this is a phasor diagram. Now this is a equivalent circuit diagram at no load condition. Okay, so at no load condition এ equivalent circuit diagram টা কেমন হবে? এখানে লোডটা কানেক্টেড থাকবে না। তো এটা R1, এটা JX1, এটা R2, এটা JX2, এটা N2, এটা N1 সেকেন্ডারি সাইড, ওটা N2 N1, এটা হচ্ছে আমাদের RC আর এটা JXM। ওকে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, যখন আমি লোড কানেক্টেড করব না, যখন আমি লোড কানেক্টেড করছি না, তখন আমাদের I2 কারেন্ট কি হবে? এখান থেকে যে I2 যাচ্ছে, I2 ইকুয়ালস টু 0। তাহলে I2 যদি 0 হয়, আমরা কি দেখেছি প্রাইমারি সাইডের এটা কি ছিল? I1 ইকুয়ালস টু I1 ড্যাশ প্লাস I0। আমরা দেখেছি I1 ইকুয়ালস টু I1 ড্যাশ প্লাস I0। ওকে, সো ভালো করে বোঝো, যখন I2 কারেন্ট ফ্লো করবে না, তখন কি হবে? তখন কি হবে? এই I1 ড্যাশটাও ফ্লো করবে না সার্কিটে, I1 ড্যাশটাও ফ্লো করবে না। তাহলে কেন স্যার? কারণ এই I1 ড্যাশটা ডিপেন্ড করে হচ্ছে লোডের ওপর। আমরা যখন লোড কানেক্টেড করি তখন I2 কারেন্টটা ফ্লো করে। তোমরা সবসময় মনে রাখবে যে সবসময় লোড ডিসাইড করে যে কত কারেন্ট আমি নেব, লোড ডিসাইড করে কত কারেন্ট আমি নেব। তাহলে যখন আমি লোড লাগাবো তখনই এখান থেকে I2 কারেন্ট ফ্লো করবে। আর যদি I2 কারেন্ট ফ্লো করে, এবার I2 কারেন্টটা ওকে দিচ্ছে কে? দিচ্ছে কে? এই সাপ্লাই। তার মানে তখনই ও সাপ্লাই থেকে বেশি কারেন্ট উইথড্র করবে। এবার বেশি কারেন্ট যখন উইথড্র করবে, সেই কারেন্টটাই হচ্ছে এই I1 ড্যাশ। তার মানে হচ্ছে, দেখো এই যে এখানে কানেকশানটা আছে, এটা ডিউ টু কোর কম্পোনেন্টের জন্য যতটুকু কারেন্ট দরকার সে এটা নিয়ে নেয়। কোর কম্পোনেন্টের জন্য যতটুকু কারেন্ট দরকার সে এটা কালেক্ট করে ফ্রম দ্য সোর্স। বাট এবার লোডের জন্য যতটা কারেন্ট দরকার সেটা কিন্তু সাপ্লাই থেকে ডিসাইড করে হচ্ছে I2 ফ্লো করলেই I1 ফ্লো করে, না হলে 0। তার মানে I1 0 হলে I1 ড্যাশ 0 হবে। তাহলে তখন আমরা কি বলতে পারি? I1 ইকুয়ালস টু 0 প্লাস I0, মানে I1 ইকুয়ালস টু I0। দেখো, সো আমরা কি পেলাম এখানে? I1 ইকুয়ালস টু I0। ওকে, I1 ইকুয়ালস টু I0 when I1 dash equals to 0 and also I2 equals to 0। ওকে, এটা আমরা পেলাম। এবার এখান থেকে আর কি ইকুয়েশন আমরা পেতে পারি? ভালো করে দেখো, ভালো করে দেখো, এটা আমাদের E1, এটা E2, এই সাপ্লাই ভোল্টেজ হচ্ছে এটা লোড ভোল্টেজ হচ্ছে V2 আর এটা হচ্ছে V1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি E2 equals to V2, E2 equal to V2, তাই তো? আর কি বলতে পারি? দেখো এই যে I0 কারেন্ট তো এখানে ফ্লো করছে। এই I0 কারেন্ট দুটো কম্পোনেন্টে ভাগ হচ্ছে, একটা IC কম্পোনেন্ট কোর কারেন্ট আর একটা IM। তাহলে IC প্লাস এটা JXM হবে, যদিও JIM। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এবার দেখো ব্যাপারটা। সো এই কম্পোনেন্টটাকে আমরা কিভাবে লিখি?
এই কম্পোনেন্টটাকে আর কিভাবে লেখা যায়? দেখো এই E1 এটাকে যদি আমরা E1 কম্পোনেন্টটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই কি করে করব? ভালো করে দেখো, এখানকার ভোল্টেজ যা হবে, এখানকার ভোল্টেজের থেকে এই ড্রপটা মাইনাস করলে সেটাই হবে। তার মানে E1 কি হবে? সাপ্লাই ভোল্টেজ মাইনাস দিস ড্রপ। ওকে, সো V1 মাইনাস দিস ড্রপ মানে কি I1 ইন্টু R1 প্লাস JX1। এই ড্রপটাকে মাইনাস করলেই হয়ে গেল। সো এটাকে আবার আমরা মডিফাইড করে কিভাবে লিখতে পারি? V1 ইকুয়ালস টু E1 প্লাস I1 ইন্টু R1 প্লাস I1 ইন্টু JX1, তাই না? এইভাবে লিখতে পারি তো। সো এখান থেকে মোটামুটি আমার ইকুয়েশন করা হয়ে গেছে। দেখো সেকেন্ডারি পার্টের এই ভোল্টেজ সমান, কারণ এখানে কোনো ড্রপ নেই, দিস ইজ আ ওপেন সার্কিটেড। প্রাইমারি পার্টের এখানকার ভোল্টেজ কী হবে? জাস্ট ড্রপটাকে অ্যাড করে দিয়েছি। ওকে, বাকি প্রত্যেকটা কম্পোনেন্টকে কিন্তু আমি লিখে নিয়েছি। সো ফেজার ডায়াগ্রাম মানে কি? তোমাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে জাস্ট রিপ্রেজেন্ট করতে হবে থ্রু দ্য ফেজার। ওকে, সো একদম ফেজারের বেসিক জানতে হলে আমরা বেসিক ইলেকট্রিক্যালের আমার ক্লাসগুলো দেখতে পারো। ফেজারের বেসিক আমি বলেছি ওখানে। ওকে, সো কী করে ল্যাগিং, লিডিং, কারেন্ট কোথায় ল্যাগ করে, কথা যতটা আমি পারছি এখানে বলে দেবো। বাট পুরো যে মেইন যে বেসিকটা সেটা কিন্তু আমি এখানে বলবো না। চলো এবার দেখো, আমি নিচ্ছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটু ছোটো ছোটো করে ড্র করবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে আমি রেফারেন্স নিলাম আমার ফ্লাক্সকে। কাকে রেফারেন্স দিচ্ছি? আমার φm, ম্যাক্সিমাম ফ্লাক্স। ওকে, সো আমরা যদি ম্যাক্সিমাম ফ্লাক্সকে রেফারেন্স নিয়ে ফেজার ডায়াগ্রাম ড্র করি, ভালো করে বোঝো এবার। তাহলে ভোল্টেজ কি করবে? ফ্লাক্সকে ভোল্টেজ কি করবে? লিড করবে। সো এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ। কোথাকার ভোল্টেজ এটা? কোথাকার ভোল্টেজ এটা? আমি ইএমএফটাকে ধরেছি, আমাদের ইএমএফটাকে ধরেছি। ওকে, এটা হচ্ছে আমাদের ইএমএফ। এখানে যে ইএমএফটা ক্রিয়েট হচ্ছে, দিস ইজ কল্ড ই। আর এটা আমরা ম্যাক্সিমাম ফ্লাক্সটাকে নিয়েছি, যে ফ্লাক্সটা ওই কয়েলে ক্রিয়েট হচ্ছে এই দুটোর মধ্যে এখানে। ওকে, এখানে যে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে এবং যে ইএমএফটা ক্রিয়েট হচ্ছে, এদের মধ্যে আমরা রিলেশনটাকে ড্র করব। ভালো করে দেখো। এবার যখন আমি ফ্লাক্সটাকে ম্যাক্সিমাম ফ্লাক্সটাকে নিয়েছি, তখন এখানকার প্রথমে এই কম্পোনেন্টটাকে ড্র করি। আমরা একটু চেষ্টা করি এইটাকে একটা করে ইকুয়েশন সবগুলোকেই ড্র করবো। ওকে, সো ভালো করে দেখো, এই I0টা হচ্ছে একটা হাইলি ল্যাগিং কারেন্ট। এই I0টা কি? একটা হাইলি ল্যাগিং কারেন্ট, একটা হাইলি ল্যাগিং। তার মানে I0টা কি করবে? একটা ভোল্টেজটাকে হাইলি ল্যাগ করবে। I0 কম্পোনেন্টটা কি করবে? তো এটা ল্যাগিং কেন? জাস্ট বিকজ অফ এটা কি কোরের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, যে কোনো ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কি করে? কারেন্টকে ল্যাগ করে। যে কোনো ম্যাগনেটাইজিং কারেন্ট মানে কম্পোনেন্ট কি করে? ল্যাগ করে। সো দিস ইজ আ হাইলি ল্যাগিং কারেন্ট। সো এটা যদি I0 হয়, দেখো এই I0 দুটো কম্পোনেন্ট, একটা IC একটা IM। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফ্লাক্সের IM, আর এটা হচ্ছে আমাদের সেই IC কোর কারেন্ট। এটা হচ্ছে আমাদের সেই IC কোর কারেন্ট। বোঝা যাচ্ছে কি? তাহলে দেখো IC প্লাস IM, IC আর IM এর সামেশানই তো হচ্ছে I0। তাহলে আমি কি করলাম? প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর
ফাই এমটাকে অ্যাজিউম করে নিলাম ফাই এম। এবার আমি দেখলাম যে ফ্লাক্সকে অলওয়েজ ভোল্টেজ কি করে, লিড করে। সো আমি লিড করিয়ে দিলাম এটাকে 90 ডিগ্রি। ওকে, আফটার দ্যাট আমি এখান থেকে যে কারেন্টটা পাস হচ্ছে, দেখো এখানকার যা ভোল্টেজ এখানকার ভোল্টেজ তো সেম। সো এখান থেকে যে কারেন্টটা পাস হচ্ছে সেই এই ভোল্টেজটাকে কি করবে, ল্যাগ করবে। ভোল্টেজকে কারেন্ট কি করে, ফর ইন্ডাকটিভ কম্পোনেন্ট ল্যাগ করে। সো এখানে এটা কেন হাইলি ল্যাগিং হলো, জাস্ট বিকজ অফ দিস ইজ আ কোর কম্পোনেন্ট। সো কোনো ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে মনে রাখবে কারেন্ট অলওয়েজ ল্যাগ করে। কেন করে তোমরা একটু বেসিক ইলেকট্রিক্যালের ক্লাসগুলো করো, তাহলে বুঝতে পারবে যে একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্টকে কারেন্ট কেন ল্যাগ করে অনেক বেশি। চলো এবার বাকি জিনিসগুলোকে ড্র করবো আস্তে আস্তে। এবার দেখো আমার কাছে কি আছে, E2 ইকুয়ালস টু V2। সো E2 কোনটা আমাদের ভালো করে দেখো, E2, সো E2-র সাথে কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এই E2টা কী হবে, এই E2টা এই এর সঙ্গে সমান হবে। তার মানে এর ধরো এর ম্যাগনিটিউডটা একটু কম হলো। সো দিস ইজ আ E2। এখানে যে ইটা নিয়েছি আমরা, এই টোটালটার ইএমএফটাকে কনসিডার করেছি, যে টোটাল ইএমএফটা এত। ওকে, এবার টোটাল ইএমএফটা রেসপেক্ট করে তাহলে E2টা কি হবে, এর সাথে ইকুয়াল হবে। ওকে, এবার আমরা এখানে দেখতে পেলাম E2 ইকুয়ালস টু V2। সো ফেজারটা সেম হবে, সেম ফেজারে হবে, জাস্ট খালি ম্যাগনিটিউডটা ডিফারেন্স হবে। তারপরে এবার দেখবো আমরা নেক্সট এটাকে ড্র করব E1টাকে। সো E1টা ড্র করার জন্য V1টা দেখো। এবার আমরা কি জানি, E1টাও কি হবে, সেম এখানেই কোথাও একটা আসবে, এটাই E1 হবে, এটাই কি হবে, E1 হবে। কারণ আমরা এই ইটাই তো কনসিডার করে নিয়েছি এটা পুরোটা, তাহলে ই যদি এটা হয় E1 E2 সব এখানেই হবে। এখানে ইনডিউস ইএমএফ যা আছে সবগুলোই আমরা এখানে এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে করে নিয়েছি। অলওয়েজ ফ্লাক্সকে ইনডিউস ইএমএফ কি করবে, লিড করবে, লিড করবে। তাহলে এটা যদি ওয়াই অ্যাক্সিসে সবগুলো হবে, শুধু ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে। দেখো E1 এর ম্যাগনিটিউড বেশি তাই E1কে উপরে লিখেছি, E2 এর ম্যাগনিটিউড কম তাই নিচে লিখেছি। সো ম্যাগনিটিউডটা শুধু কমবে বাড়বে, মানে ভ্যালুটা কমবে বা বাড়বে। এবার E1 থেকে ভালো করে দেখো এখানকার যা ভোল্টেজ E1 এর সাথে কি কি কম্পোনেন্ট আছে, I1 R1। সো I1 R1 কি হবে, I1 আর R1 ভালো করে বোঝো। এই I1 কারেন্টটা কার সঙ্গে সমান, I0 এর সঙ্গে সমান। তাহলে এই I0 আর I1 সমান, তাই তো, কারণ আমি নো লোড কন্ডিশনে ড্র করছি। তাহলে যদি এটা সমান হয় ভালো করে বোঝো, তাহলে এখানকার যা ভোল্টেজ ক্রিয়েট হবে I1 ইন্টু R1, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, আমরা কি জানি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকে, তাহলে এই ফেজেই হবে ভোল্টেজ আর কারেন্ট। তাহলে এটার প্যারালাল ড্র করো, এটার প্যারালাল ড্র করলাম। ওকে, কার প্যারালাল, এটার প্যারালাল। কেন, কারণ এই I1 যে ফেজে আছে I1 R1 সেম ফেজেই থাকবে। সো দিস ইজ I1 ইন্টু R1, বোঝা গেল। কারণ ফর এ রেজিস্টিভ কম্পোনেন্ট ভোল্টেজ আর কারেন্ট অলওয়েজ ইন সেম ফেজ, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা প্যারালাল ড্র করলাম, প্যারালাল লাইন। ওকে, এবার দেখো, এবার এটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট, যদি এটাকে একটা পিওর ইন্ডাক্টর ধরি, এখানকার ভোল্টেজটা এখানকার কারেন্টটাকে কি করবে, 90 ডিগ্রি লিড করবে। তাহলে এটা যদি একটা পিওর ইন্ডাক্টর হয়, এখানকার ভোল্টেজ এখানকার কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে। তাহলে এখানকার কারেন্ট কি I1, এই যে I1, এটাই তো I1 কম্পোনেন্ট, এটাকে I1 R1 লেখা যায়, শুধু I1ও বলা যায়। সো এই কম্পোনেন্টটাকে কি করবে, ভোল্টেজটা লিড করবে। সো দাঁড়াও এটা একটু বাড়িয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা I1 ছিল, এটা আমাদের I1। এবার ধরছি ভোল্টেজটা বেড়েছে, বেড়ে I1 R1 হলো, এই যে এখানকার ভোল্টেজ।
হলো। এবার এই কম্পোনেন্টটাকে লিড করবে এখানকার ভোল্টেজটা, তাহলে এটাকে লিড করবে কত, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কম্পোনেন্ট, 90 ডিগ্রি কম্পোনেন্ট। ওকে, সো এই যে কম্পোনেন্টটা পেলাম এটাই হচ্ছে আমাদের I1 ইন্টু JX1, I1 ইন্টু JX1 এই কম্পোনেন্টটা। এবার এদের যে সামেশান ভালো করে দেখো, এই 0 থেকে E1 প্লাস I1 R1 প্লাস I1 JX1 এদের সামেশানটাই কিন্তু V1। তাহলে এদের যে সামেশান, এদের সামেশানটাই কিন্তু V1। সো দিস ইজ আ V1 কম্পোনেন্ট। সো দিস ইজ আ V1 কম্পোনেন্ট। বলো, কারো যদি কোথাও ডাউট থাকে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে। ওকে, তো আমি আরেকবার রিপিট করে দিই একটু ফেজার ডায়াগ্রামটা। দেখো, ফেজার ডায়াগ্রাম যখন আঁকবো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করব, দেন আমি এক্স অ্যাক্সিসে φm ম্যাক্সিমাম ফ্লাক্সকে কনসিডার করেছি। সো মনে রাখবে, যখন ম্যাক্সিমাম ফ্লাক্সকে আমরা এক্স অ্যাক্সিসে কনসিডার করছি, সো ইনডিউস ইএমএফ অলওয়েজ কি হবে, ওয়াই অ্যাক্সিসে, জাস্ট বিকজ অফ লিড করছে, লিডিং পারপাস, জাস্ট বিকজ অফ লিডিং পারপাস। ওকে, সো ইনডিউস ইএমএফকে এখানে কনসিডার করে নিয়েছি। এবার এখানকার ইনডিউস ইএমএফ, এখানকার ইনডিউস ইএমএফ, অবভিয়াসলি প্রাইমারি সাইডে ইনডিউস ইএমএফ কি হবে, হায়ার হবে, তাই এটাকে একটু উপরে লিখেছি। সেকেন্ডারি সাইডের ইনডিউস ইএমএফ একটু লোয়ার হবে, তাই এটাকে একটু নিচে লিখেছি। জাস্ট কি হবে, ইনডিউস ইএমএফ ইন সেম ফেজ, ফেজ তো সেম থাকবে, বাট ম্যাগনিটিউড কি হবে, চেঞ্জ হবে। ওকে, ম্যাগনিটিউড চেঞ্জ হবে। তাহলে স্যার আপনি কেন ইটাকে সবার উপরে লিখেছেন? কারণ ইটাকে আমি কি ধরেছি, টোটালটার ইএমএফ ধরেছি, প্রাইমারি সেকেন্ডারি টোটালটার ইএমএফ ধরেছি ইটাকে, দ্যাটস ওয়াই ওটা সবার উপরে আছে। ওকে, এবার আমরা এই E1 থেকে একটা প্যারালাল ড্র করলাম I1, কারণ I1 আর I0 হচ্ছে সেম, তাহলে এখান থেকে প্যারালাল ড্র করলে সেম জিনিসটা বোঝায়। এটা কি জানো তোমরা? না জানলে জানাবে আমাকে। তাহলে যদি এটা দুটো সেম হয় তাহলে এখান থেকে প্যারালাল করা মানে এটাই I1, এটাই I0। এবার I1 এর থেকে I1 ইন্টু R1 ম্যাগনিটিউডটা বেশি হবে, বাট সেম ফেজে থাকবে। কেন? কারণ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট কি হয়, সেম ফেজে থাকে। এইবার তারপরে এখানকার ভোল্টেজটা একে লিড করবে, 90 ডিগ্রি লিড করবে, এদের সামেশানই হচ্ছে V1। সো আই থিঙ্ক ফেজার ডায়াগ্রাম অ্যাট নো লোড কন্ডিশন ফর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, আই থিঙ্ক ক্লিয়ার অল অফ ইউ। চলো নেক্সট। সরি, ছবিটা আমার মোছাটা উচিত হলো না, কারণ ছবিটা আমাকে আবার ড্র করতে হবে। তাহলে এবার এটা নো লোড নয়, এটা লোডেড হবে। এবার ফেজার ডায়াগ্রাম অ্যাট লোডেড ফর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। তাহলে লোডেড কন্ডিশনে ফেজার ডায়াগ্রামটা আমরা ড্র করব। তার জন্য আমাদের কি দরকার, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দরকার। সো ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি, আমি ছোট্ট করে ড্র করছি, বুঝে নেবে। হ্যাঁ, দেখো ফেজার ডায়াগ্রামটা একটা মেজর পার্ট অফ এ ট্রান্সফরমার, অনেকেই এটা বুঝতে পারে না। সো এখান থেকে ওই জন্য ম্যাথগুলো করতে পারে না। সো তোমরা যদি কেউ গেটের প্রিপারেশন করছো, সো ফেজার ডায়াগ্রামটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, কারণ ফেজার ডায়াগ্রাম থেকেই আমরা এরপরে ভোল্টেজ রেগুলেশনটা করব, তারপরে এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার ফেজার ডায়াগ্রাম থেকেই বের করব। দেখো, সো অ্যাট ফার্স্ট ক্লিয়ার করো ফেজার ডায়াগ্রামটা অ্যাট ফার্স্ট। সো দিস ইজ আ R1 JX1, এটা হচ্ছে V1, RC JXM, এটা E1, এটা E2, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে JX2, এটা V2। ওকে, N1 N2, তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে I1 ড্যাশ, এটা I0, এটা I1, এটা হচ্ছে I2। ওকে,
সো আমাকে অনেকেই বলেছে এই ব্যাপারগুলো যে স্যার এটা আপনি ভুল বলছেন, যে কি না I2 ফ্লো যদি না করে তাহলে I1 কেন স্যার, I1 ড্যাশ কেন স্যার ফ্লো করবে না, আমরা বুঝতে পারছি না। সো ভালো করে বোঝো, একটু মাথাটা খাটাও। আমি কি বলেছি, লোড ডিসাইড করে কতটা কারেন্ট ফ্লো করবে লোডের মধ্যে দিয়ে, বা সে কতটা কারেন্ট উইথড্র করবে। সো লোড ডিসাইড করে, সো লোড ডিসাইড করলেও আমি I2 কারেন্ট নেব। ওকে, সো লোড যদি ডিসাইড করে আমি I2 কারেন্ট নেব, তার মানে কি এবার I2 কারেন্ট প্রোভাইড কে করছে, এখানকার ফ্লাক্সটা, এই ইনডিউস ইএমএফ এর এখানে সেকেন্ডারি সাইডে যে ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, সেই ফ্লাক্সটা ডিসাইড করছে যে লোডে ও কতটা কারেন্ট সেন্ড করবে। এইবার এই সেকেন্ডারির যে ফ্লাক্সটা, এখানকার যে ফ্লাক্সটা এ কি করছে, বেশি পরিমাণে একে কারেন্ট ফ্লো করছে, তার জন্য কি হচ্ছে, এই ফ্লাক্সটা কমে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। বাট ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস, ট্রান্সফর্মার হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। সো ওর ফ্লাক্সটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ও কি করবে, যেখান থেকে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে তাকে বাড়িয়ে দেবে। তার মানে ফ্লাক্স কার জন্য ক্রিয়েট হচ্ছে, সাপ্লাই ভোল্টেজের থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্টের জন্য ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। এবার ও কি করবে, বেশি পরিমাণে সাপ্লাইয়ের থেকে কারেন্ট উইথড্র করবে, যাতে ওর ফ্লাক্সের কোনো কমতি না হয়। বোঝা গেল? তাহলে ভালো করে বোঝো, V1 থেকে I1 ক্রিয়েট হচ্ছে, I1 দিচ্ছি আমরা, I1 এর জন্য এখানে প্রাইমারি সাইডে φ1 তৈরি হচ্ছে, φ1 এর জন্য φ2 ক্রিয়েট হচ্ছে, φ2 এর জন্য E2 ক্রিয়েট হচ্ছে, E2 এর জন্য I2 ফ্লো করছে, এই I2 লোড দিয়ে ফ্লো করছে। এবার I2 যখন বেশি পরিমাণে ফ্লো করবে তখন ও কি করবে, বেশি পরিমাণে ফ্লাক্স উইথড্র করবে। এবার আমরা কি জানি, এই φ1 ইকুয়ালস টু φ2, কারণ ট্রান্সফর্মার ইজ আ কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস। তাহলে φ1 যখন ও বেশি পরিমাণে উইথড্র করবে টু প্রডিউস দ্য I2, তখন কি হবে, এই φ1 কি করবে, φ2 কি করবে, φ1কে বাড়িয়ে দেবে। আলটিমেট φ2 বাড়া মানে এটা বেড়ে যাবে। এবার এটা যখনই বেড়ে যাবে ও কি করবে, I1 কারেন্টকে ফ্লো করাবে বেশি। I1 কারেন্ট কোথা থেকে আসছে, ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ। সো আলটিমেট লোডে কারেন্ট ফ্লো বাড়া মানে কি, সাপ্লাই ভোল্টেজ থেকে, সাপ্লাই ভোল্টেজ বাড়বে না, এটা ভুল কথা, সাপ্লাই কারেন্টটাকে বেশি উইথড্র করবে, এই কারেন্টটাকেও বেশি উইথড্র করবে। ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার কিছুটা। তাও যদি বুঝতে না পারো আমাকে জানাবে, যতটা বোঝানো পসিবল আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, এবার একটা লোডেড কন্ডিশনে আমরা ছবিটা ড্র করব। দেখো লোডেড কন্ডিশনে, যখন লোডেড কন্ডিশন, তখন আমরা লিখতে পারি না এটা I1 ইকুয়ালস টু I0 প্লাস I1 ড্যাশ, এটা লিখতে পারি। আবার কি লিখতে পারি, I0 ইকুয়ালস টু, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, একটা IC একটা IM, যে IM। ওকে, ম্যাগনেটাইজিং কারেন্টটা তাই যে, এখানে যে না লিখলেও কোনো অসুবিধা নেই, এখানে যেটা লিখলে একটা মাইনাস লিখতে হয়। সো যে না লিখলেও আপাতত কোনো অসুবিধা নেই আমাদের। এবার আমরা এই কম্পোনেন্টগুলোকে কী করবো, জাস্ট ড্র করবো, ফেজারে ড্র করবো, যে ইকুয়েশানগুলো লিখছি। এবার দেখো আমরা কি লিখতে পারি, এখানে যদি প্রাইমারি সাইডে যদি KVL অ্যাপ্লাই করি, V1 এখানকার ভোল্টেজ কি হবে, এখানকার ভোল্টেজ কি হবে, এখানকার ভোল্টেজ প্লাস ড্রপ, তাহলে E1 প্লাস এইখানকার ড্রপ I1 ইন্টু R1 প্লাস I1 ইন্টু JX1। আবার এখানে সেকেন্ডারি সাইডে যদি আমরা KVL করি, তাহলে কি লিখতে পারি, V2 মানে এখানকার ভোল্টেজ কি হবে, প্রাইমারি সাইড এই ভোল্টেজটা তো এখানে এখন E2টা কি সাপ্লাই দিচ্ছে, তার মানে E2 মাইনাস এই ভোল্টেজটা করে দিলে আউটপুট, তাহলে E2 মাইনাস কত, I2 ইন্টু R2 মাইনাস I2 ইন্টু JX2, তাই তো। তাহলে ভালো করে বোঝো, বা E2টাকে আমরা কি লিখতে পারি, এখানকার ড্রপ প্লাস এখানকার, তাহলে আবার E2 ইকুয়ালস টু কে লেখা যায়, V2 প্লাস I2 R2 প্লাস I2 ইন্টু JX2।
তাহলে এই যে প্লাস দিয়ে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে আমরা ট্রাই করব ড্র করার, বোঝা গেল কি? প্লাস দিয়ে যে কম্পোনেন্টগুলো আছে এগুলোকে আমরা ট্রাই করব। সো এটা 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 দেখো, এই চারটে ইকুয়েশন যদি আমরা ড্র করে ফেলতে পারি, ফেজার ডায়াগ্রাম ফিনিশ। বোঝা গেল? আর কিছু আছে এখানে? আর কি বলো, আমি কি কনসিডার করিনি বলো? V1 R1 JX1, এখানকার রেজিস্টেন্স, এখানকার রেজিস্টেন্স, এখানকার কারেন্ট I0 I1 ড্যাশ, সবগুলোকে আমি এখানে কনসিডার করে নিয়েছি। জাস্ট এদেরকে প্লট করব, দেখে দেখে প্লট করা, আর কিচ্ছু না। তাহলে আমরা কি করেছিলাম যে দেখো বোঝো, তাহলে এই অ্যাক্সিস বরাবর আমরা কাকে নেব? φm। এই অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি φm। ওকে, φm। তাহলে এটা কি হবে তখন? এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের ইএমএফ ই। তাহলে আমরা কি জানি? E1 আর E2 ইন আ সেম ফেজ, সেম ফেজ। তাহলে E1 কে আমরা বড় ধরছি, এটাকে ছোট ধরছি। কখন? when এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আমরা স্টেপ ডাউন ধরে ড্রটা করছি। আরেকটা জিনিস এখানে আমরা কনসিডার করে নিচ্ছি ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড, ফর ইউপিএফ লোড, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। তার মানে কি? লোডে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি? রেজিস্টিভ কম্পোনেন্ট হতে পারে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব যে এটা আমাদের যদি E1 হয়, এটা যদি E1 হয় অবভিয়াসলি এটা E2 হবে, E2 হবে। সো আমরা কি দেখতে পাচ্ছি? E2 হচ্ছে V2 প্লাস I2 R2 আর হচ্ছে I2 ইন্টু JX2 সামেশন। সো তাহলে আমার V2 লাগবে সবার আগে। তাহলে V2 কি হবে? দেখো V2 ড্র করার আগে আমরা আগে এই কম্পোনেন্টগুলোকে একটু ড্র করে নিই। তাহলে I1 আমরা প্রথমে কি রেখেছিলাম? I0 কম্পোনেন্টটা হচ্ছে হাইলি ল্যাগিং কম্পোনেন্ট। তাহলে এটা হচ্ছে হাইলি ল্যাগিং কম্পোনেন্ট। এর দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট মানে IM, আর একটা হচ্ছে কোরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে এটা হচ্ছে IC। ওকে, IC। এবার এই I0 যখন পেয়ে গেছি, দিস ইজ আ I0, এই I0 এর সাথে I1 ড্যাশকে প্লট করলে আমরা কি পাবো? I1 পাবো। তাহলে I1টা, এটা যদি E1 হয়, এটা যদি E1 হয় তার মানে এটা হচ্ছে V1। এবার I1টা তাহলে কি হবে ভালো করে দেখো। তাহলে I1টাকে আমরা এখানে এইভাবে ড্র করতে পারি। তাহলে এই I1টাকে ড্র করার জন্য কি চাই আমার? I1 ড্যাশ কম্পোনেন্টটা। সো I1 ড্যাশ কম্পোনেন্টটাই কি? I2 আর I1 ড্যাশ কম্পোনেন্টটা সেম, কারণ I2 ফ্লো করলেই I1 ড্যাশ ফ্লো করে, I2 ফ্লো করলেই I1 ড্যাশ ফ্লো করে। তাহলে এটাকে এইভাবে ড্র করো। তাহলে এই I2টা কি? এই I2টা প্রাইমারি সাইডকে কি করবে? ল্যাগ করবে, কিন্তু হাইলি ল্যাগিং নয়, কিছুটা ল্যাগ করবে। কতটা? এতটা ধরে নিলাম। সো ধরে নাও এটা আমাদের হচ্ছে I1 ড্যাশ, I1 ড্যাশ। এবার এদের সামেশানই কি হবে? এদের সামেশানই হবে I1, এদের দুজনেরই সামেশান হবে I1। তাহলে আমরা ফেজারের সামেশান কিভাবে করি? এভাবে। সো দিস ইজ আ I1, দিস ইজ আ I1। ওকে, সো তোমরা বলতে পারো যে স্যার I1 ড্যাশটা ল্যাগ করলো কেন? কারণ ভোল্টেজ অলওয়েজ কারেন্টকে ল্যাগ করবে, কারণ এটা কি? ইন্ডাকটিভ কম্পোনেন্ট। এটা হাইলি ইন্ডাকটিভ বিকজ অফ ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট জন্য I0টা কি? হাইলি ইন্ডাকটিভ, সরি হাইলি ল্যাগিং। আর I1টা কিছুটা কম ল্যাগ করবে, কিছুটা কম ল্যাগ করবে। ওকে, কারণ এটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট নয়, ওকে, কোরের কম্পোনেন্ট নয়, এটা লোড মানে আমাদের লোডের কম্পোনেন্ট। সো কিছুটা ল্যাগ করবে। তো এই যে কিছুটা ল্যাগ করেছে, ওকে। এবার এই I1 ড্যাশ আর I2 কি হবে? সেম ফেজে থাকবে না? I1 ড্যাশ আর I2 সেম ফেজে থাকবে। চলো,
তাহলে সেম ফেজে যদি থাকে তাহলে এটাকে আমরা I2 বলতে পারি, এটাকে আমরা I2 বলতে পারি, কারণ I2 ফ্লো করলে তবেই I1 ড্যাশ ফ্লো করে। দ্যাটস ওয়াই I1 ইকুয়ালস টু I2 বলা যায় ফর এ ফেজার ডায়াগ্রাম। এবার দেখো এই I2, এটা আমরা কি ধরেছি, লোডটাকে আমরা লোডটা কি ধরেছি, UPF মানে কি, ফর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোড। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হলে I1 ড্যাশ বা I2, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা আর এখানকার ভোল্টেজটা সেম ফেজে থাকবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল 0। তাহলে ধরে নিলাম এটা আমাদের V2, এটা আমাদের V2। ওকে, সেম ফেজে থাকবে, ম্যাগনিটিউডটা জাস্ট একটু বেশি হবে, আমি ধরে নিলাম ম্যাগনিটিউডটা একটু বেশি হবে, যে কারেন্টের থেকে ভোল্টেজের ম্যাগনিটিউডটা একটু বেশি হবে, ঠিক আছে। এইবার এখানকার যদি আমরা এই কম্পোনেন্টে যদি ভোল্টেজটা ড্র করতে চাই, তার মানে I2 ইন্টু R2 কি হবে, সেম ফেজেই থাকবে। তাহলে সেম ফেজেই থাকবে, কারণ রেজিস্টিভ কম্পোনেন্টের ক্ষেত্রে তোমরা কি জানো যে ভোল্টেজ আর কারেন্ট ইন আ সেম ফেজ। তাহলে দিস ইজ আ I2 ইন্টু R2। কেন এটা সেম ফেজে হলো, কারণ রেজিস্টিভ কম্পোনেন্টের ক্ষেত্রে সেম ফেজে থাকে ভোল্টেজ আর কারেন্ট। তাহলে কারেন্ট যদি I2 এই ফেজে হয়, সেম ফেজে থাকবে, জাস্ট ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে। ওকে, এইবার দেখো এদের সামেশন, এটা কি 90 ডিগ্রি করে থাকবে, এটা 90 ডিগ্রি করে থাকবে। কার সাথে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি করবে কার সাথে, এই যে এখানকার যা ভোল্টেজ হবে এটা একে 90 ডিগ্রি করে থাকবে। তার মানে এটা আমরা ভোল্টেজ আঁকলাম, এবার এই ভোল্টেজটা কি করবে, এটাকে 90 ডিগ্রি। এটা হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি, কারণ এখানকার ভোল্টেজ এই কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে। কেন, এটা যদি আমরা একটা পিওর ইন্ডাক্টর ধরে নিই, তাহলে এখান থেকে যে কারেন্ট ফ্লোটা হবে, এখানকার ভোল্টেজ সেই কারেন্ট ফ্লোটাকে 90 ডিগ্রি লিড করবে। তাহলে ধরে নিলাম এটা এখানকার কারেন্ট, এটা I2 কারেন্ট, এটা এবার একে 90 ডিগ্রি লিড করছে কি এখানকার ভোল্টেজ। তাহলে এই কম্পোনেন্টটাই হবে হচ্ছে আমাদের I2 ইন্টু JX2। এবার তাহলে আমাকে কি করতে হবে, দেখো কিচ্ছু করতে হবে না, এই লাইনটাকে জাস্ট একটু বড় করে ড্র করতে হবে। ওকে, তাহলে এই লাইনটাকে আমাদের একটু বড় করে ড্র করতে হবে। তাহলে এখানে এসে যে মিট হলো এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের E2। তাহলে E2কে আমরা ড্র করে ফেললাম, তাহলে এটা এটা ধরে নাও E1। তাহলে E2কে আমরা ড্র করে ফেললাম। ওকে, এবার দেখো, এবার আমরা কাকে ড্র করব, V1। তাহলে E1 আসবে প্লাস I1 ইন্টু R1। তাহলে E1 এটা I1 ইন্টু R1 মানে I1 কোনটা, দেখো I1 আর I1 ইন্টু R1 সেম ফেজে থাকবে, কারণ রেজিস্টিভ কম্পোনেন্টের একসাথে ভোল্টেজ কারেন্ট সেম ফেজে থাকে। তাহলে এখানকার কারেন্ট আর এখানকার ভোল্টেজ সেম ফেজে থাকবে। তাহলে এখানকার কারেন্ট মানে I1, সো I1 কোনটা ভালো করে দেখো, এটা, এই যে এটা। তাহলে এটার সাথে এখানে একটা প্যারালাল ড্র করব, এটা একটু মুছে দিচ্ছি আমি। তাহলে E1 এর সাথে এখানে একটা প্যারালাল ড্র করব, এই যে এটা হবে, এটার সাথে এটা প্যারালাল হচ্ছে, দেখি একটু আমিও, হ্যাঁ কিছুটা হচ্ছে, তোমরা একটু অ্যাজিউম করে নাও। সো এটা প্যারালাল হচ্ছে, ধরলাম এখানে আসবে। তাহলে এই কম্পোনেন্টটাই কি, এটা I1 কম্পোনেন্ট, I1টাকে এখানে ড্র করলাম প্যারালাল করে। এবার এর ম্যাগনিটিউডটা যদি একটু বাড়িয়ে দেই, তার মানেই কি এখানকার ভোল্টেজ বেরিয়ে গেল, প্রাইমারি সাইড I1 ইন্টু R1 ভোল্টেজ। এইবার এই ভোল্টেজকে মানে এখানকার যে কারেন্ট, এই কারেন্টকে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কি করবে, বা 90 ডিগ্রি লিড করবে। তাহলে একে 90 ডিগ্রি লিড করছে, চলো
তাহলে 90 ডিগ্রি লিড করলো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর এই কম্পোনেন্টটা হচ্ছে আমাদের I1 ইন্টু JX1, I1 ইন্টু JX1, বুঝতে পারছো? এইবার আমরা কি দেখছি যে এই যে সামেশনটা, এই V1 এর সামেশনটা, তাহলে V1 এর সামেশনটা কার কার? প্রথমে E1, I1 ইন্টু R1, I1 ইন্টু JX1, এদের যে সামেশন, এটাই হচ্ছে এই যে ডটেড লাইনটা, এটাই হচ্ছে V1, এটাই হচ্ছে V1। বলো কার কোথায় ডাউট? দেখো এটা তোমরা বিভিন্ন বইতে তোমরা পাবে কি, এই ফেজার ডায়াগ্রামটা উল্টো সাইডে ড্র করা আছে, উল্টো সাইডে। কেন থাকে? কারণ আমরা ওখানে কি করি যে ইএমএফ ইকুয়েশনটা লিখি, সেই ইএমএফ ইকুয়েশনটা সামনে মাইনাস ধরে নিই। তো আমরা ইএমএফ ইকুয়েশনের সামনে মাইনাস ধরবো না কখন? যখন এখানে একটা পোলারিটি তুমি দিয়ে নেবে। সো এখানে যদি ইনডিউস ইএমএফ এর একটা পোলারিটি তুমি আগের থেকে ডিসাইড করে নাও, তাহলে তোমাদের কিন্তু ইএমএফ ইকুয়েশনে কোনো মাইনাস ধরার দরকার নেই। তাহলে ইএমএফ ইকুয়েশন বলতে আমি এটার কথা বলেছি, ধরো E1 ইকুয়ালস টু মাইনাস N1 ইন্টু d∅/dt। এটা যদি অনেকের মাথার উপর দিয়ে যায়, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করো, আমি এটা বলেছি when E1 equals to minus N1 d∅/dt, এই মাইনাসটা আছে ফর স্যাটিসফাইং দ্য লেঞ্জ ল। সো আমি যখন এখানে পোলারিটিটা আগে থেকে ডিসাইড করে দেবো, তখন আমার এই মাইনাসটা দেওয়ার দরকার নেই। সো তখন সেক্ষেত্রে আমরা ফেজারটাকে আপওয়ার্ড ডাইরেকশনে ড্র করতে পারি পুরোটাই। বোঝা গেল? সো ওই E1টা না হলে নিচে হতো, আর কিচ্ছু না। ঠিক আছে, আমি একদিকেই করে দিলাম পোলারিটি ডিসাইড করে। ওকে, সো তোমরা ফেজার ডায়াগ্রাম যখন ড্র করবে সবসময় একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অ্যাট ফার্স্ট ড্র করবে, দেন ফেজার ডায়াগ্রাম ড্র করবে। ওকে, সো আই থিঙ্ক ফেজার নিয়ে আমি অনেক কথা বলেছি। এবার তারপরেও যদি তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। সো আমি এটা কি ধরেছি, স্টেপ ডাউন ট্রান্সফরমার, তার মানে অলওয়েজ E1 গ্রেটার দেন E2 হবে। এই কন্ডিশনে কিন্তু আমি এটাকে ড্র করলাম। কন্ডিশন চেঞ্জ হলে এটা নিচে নামতো, এটা উপরে উঠতো। ওকে, সো তোমরা এই কন্ডিশনেই ড্র করবে, দেখতে সুন্দর হবে ট্রান্সফরমারটা বা ইকুইভ্যালেন্ট সার্কিটটা, আর পরিষ্কার হবে, নিট অ্যান্ড ক্লিন হবে। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস। আজকে আমি আর তোমাদের বাকি যে ভোল্টেজ রেগুলেশন বা যে পার্টগুলো ভেবেছিলাম পড়াবো, সেগুলো আর পড়ানো হলো না। ফেজার ডায়াগ্রামটা অনেকটাই বড়, সো নেক্সট দিন করাবো। সো থ্যাংক ইউ ক্লাস।